ইতিহাস সাক্ষী, যখনই কোনো দেশের স্বৈরাচার বা অব্যবস্থাপনার সীমা ছাড়িয়েছে, জনতার রাজপথে নেমে এসেছে। গত ১.৫ দশকে বিশ্ব দেখেছে আরব বসন্ত থেকে শুরু করে দক্ষিণ এশিয়ার সাম্প্রতিক ছাত্র জনতার বিপ্লব। কিন্তু অভ্যুত্থানের পর যখনই নির্বাচনের ঘণ্টা বেজেছে, তখনই প্রশ্ন উঠেছে, জনতা কি তাদের কাঙ্ক্ষিত মুক্তি পেয়েছে, নাকি বিপ্লব কেবল ক্ষমতার হাত বদল মাত্র? ২০০৩ সালে মার্কিন নেতৃত্বাধীন যৌথ বাহিনীর আক্রমণের মুখে পতন ঘটে সাদ্দাম হোসেনের দীর্ঘ ২৪ বছরের শাসনের। তবে এটি কোনো সাধারণ গণ-অভ্যুত্থান ছিল না, ছিল বিদেশি সামরিক হস্তক্ষেপ আর অভ্যন্তরীণ গণ অসন্তোষের এক জটিল সংমিশ্রণ। ২০০৬ সালে সাদ্দামের মৃত্যুদণ্ড কার্যকর হওয়ার পর ইরাক এক নতুন যুগে প্রবেশ করে। সাদ্দাম পরবর্তী ইরাকে নিয়মিত নির্বাচন অনুষ্ঠিত হয়েছে, কিন্তু সেই নির্বাচনগুলো শান্তি আনতে পারেনি। ক্ষমতার ভারসাম্য রাখতে গিয়ে দেশটিতে শিয়া, সুন্নি এবং কুর্দিদের মধ্যে যে সাম্প্রদায়িক ভাগাভাগি তৈরি হয়, তা দেশটিকে গৃহযুদ্ধের দিকে ঠেলে দেয়। ২০১১ সালে আরব বসন্তের সূতিকাগার ছিল তিউনিসিয়া। জেসমিন বিপ্লবের পর দেশটিতে নির্বাচন হয়, গণতান্ত্রিক সংবিধান আসে। তিউনিসিয়াকে সফল ভাবা হলেও ১০ বছর পর ২০২৪-২৫ সালে দেখা যাচ্ছে সেখানে আবার ক্ষমতার কেন্দ্রীকরণ ঘটেছে। কাইস সাইদ ক্ষমতা গ্রহণের পর গণতন্ত্র এখন অনেকটা সংকটের মুখে। অন্যদিকে মিশরে অভ্যুত্থানের পর প্রথম গণতান্ত্রিক নির্বাচনে মুসলিমিন ক্ষমতা এলেও তা বেশি দিন টেকেনি। মাত্র ১ বছরের মাথায় সামরিক বাহিনী আবার ক্ষমতা দখল করে। আজ মিশর তথাকথিত নির্বাচনের আড়ালে আবারও সামরিক কঠোরতার বেড়াজালে বন্দী। অর্থাৎ নির্বাচনের পরেও অনেক সময় বিপ্লব মুখ থুবড়ে পড়ে যদি প্রতিষ্ঠানগুলো শক্তিশালী না হয়। ২০১১ সালে আরব বসন্তের জোয়ারে লিবিয়ার দীর্ঘ ৪২ বছরের শাসক মুয়াম্মার গাদ্দাফির পতন ঘটে। কিন্তু লিবিয়ার ক্ষেত্রে অভ্যুত্থান পরবর্তী নির্বাচন কোনো স্থিতিশীলতা আনতে পারেনি। ২০১২ সালে প্রথম জাতীয় নির্বাচন হলেও দেশটিতে ক্ষমতার কোনো একক কেন্দ্র তৈরি হয়নি। ২০২২ সালে শ্রীলঙ্কার অর্থনৈতিক বিপর্যয় রাজাপাকসে পরিবারকে ক্ষমতাচ্যুত করতে বাধ্য করে। ছাত্র জনতার চাপে দেশটিতে যে পরিবর্তন এসেছে, তার সুফল এখন নির্বাচনের মাধ্যমে পেতে শুরু করেছে তারা। ২০২৪ সালের নির্বাচনে বামপন্থী জোটের জয় প্রমাণ করেছে, স্বচ্ছ নির্বাচন হলে জনমতের প্রতিফলন সম্ভব। সেখানে অর্থনীতি এখন ঘুরে দাঁড়ানোর চেষ্টা করছে। মিয়ানমারের চিত্রটা কিন্তু উল্টো। ২০২০-এর নির্বাচনে অং সান সুচির দল জিতলেও সামরিক জান্তা তা মানেনি। ফলে দেশটিতে অভ্যুত্থানের পর কোনো কার্যকর নির্বাচন হয়নি, বরং দেশটি এখন গৃহযুদ্ধের দাবানলে পড়ছে। ২০২৫ সালে বিশ্ব রাজনীতিতে এক নতুন মাত্রা যোগ করে নেপালের জেনজি বিপ্লব। দুর্নীতির বিরুদ্ধে এবং সামাজিক যোগাযোগ মাধ্যম বন্ধের প্রতিবাদে নেপালের তরুণ প্রজন্ম সেপ্টেম্বরে রাস্তায় নেমে আসে। কোনো রাজনৈতিক দলের ব্যানার ছাড়াই এই আন্দোলন রাষ্ট্রযন্ত্রকে কাঁপিয়ে দেয়। এটি প্রমাণ করে যে ২০০০ সালের পরের আন্দোলনগুলো এখন আর শুধু রাজপথের নয়, বরং ডিজিটাল প্ল্যাটফর্ম থেকেও নিয়ন্ত্রিত হচ্ছে। ২০২৪ সালের ৫ই অগাস্ট বাংলাদেশে এক অভূতপূর্ব ছাত্র জনতার অভ্যুত্থান ঘটে। দীর্ঘ ১.৫ দশকের শাসনের অবসান ঘটিয়ে দেশ এখন ২০২৬ সালের নির্বাচনের পথে এগোচ্ছে। বিশ্ব এখন অধীর আগ্রহে তাকিয়ে আছে, বাংলাদেশ কি পারবে তার রাষ্ট্রীয় সংস্কারগুলো সম্পূর্ণ করে একটি প্রকৃত গণতান্ত্রিক ধারা প্রতিষ্ঠা করতে। অভ্যুত্থান পরবর্তী নির্বাচন যদি অংশগ্রহণমূলক এবং নিরপেক্ষ না হয়, তবে বিপ্লবের অর্জন ম্লান হয়ে যাওয়ার ঝুঁকি সবসময়ই থাকে। ইতিহাস বলছে, শুধু নির্বাচনী গণতন্ত্র নিশ্চিত করে না, গণঅভ্যুত্থানের পর প্রয়োজন আইনের শাসন, অর্থনৈতিক মুক্তি এবং ক্ষমতার বিকেন্দ্রীকরণ। যেসব দেশ নির্বাচনের আগেই সংস্করণগুলো করতে পেরেছে, তারাই টিকে গেছে। আর যারা তাড়াহুড়ো করে নির্বাচনের নামে পুরনো ব্যবস্থায় ফিরে গেছে, তারা আবার স্বৈরাচারের কবলে পড়েছে। ডেস্ক রিপোর্ট, আজকের পত্রিকা।